ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। দেশ ছেড়ে পালিয়ে আশ্রয় নেন ভারতে। এর মধ্য দিয়ে তার টানা 16 বছরের শাসনের অবসান ঘটে। সামনে ছিলাম এই কারণেই যে পিছনের লোকগুলোকে কিভাবে আমি সামনে নিয়ে যাব। কারণ আমি যদি খালি হাতে সামনে যাই, ওরা কিন্তু আমার দেখা দেখি সামনে আসবে না। তারপরে হচ্ছে এইভাবে আমি সামনের দিকে আগাতে শুরু করি। ওই টিনের আড়াল থেকে আবার দেখেছি আমি ইটের টুকরাও ছুঁড়ে মারতাম। দেখেন ওই সময় যে আমার গুলি লাগলে কি হবে বা আমি মরে গেলে আমার ফ্যামিলির কি হবে, এইসব চিন্তা ভাবনা তখন আসলে মাথায় ছিল না। এর আগে রাজধানী জুড়ে চলে 36 দিনের গণ আন্দোলন। শুরুটা ছিল ছাত্রদের হাত ধরে কোটা সংস্কার ও চাকরির বৈষম্যের বিরুদ্ধে, কিন্তু অল্প সময়ে তা ছড়িয়ে পড়ে রূপ নেয় এক সার্বজনীন গণ অভ্যুত্থানে। যে আন্দোলনে ছাত্র, তরুণ, পেশাজীবী, সাধারণ মানুষ সহ রাজপথে নেমেছিল সবাই। এই আন্দোলনের প্রতীক হয়ে ওঠেন একজন তরুণ, নাসির খান। কারণ বাজার এলাকায় এক খণ্ড টিন হাতে পুলিশের সামনে দাঁড়িয়ে প্রতিরোধ গড়েন তিনি। জুলাই আন্দোলনের 1 বছর উপলক্ষে আন্দোলনের সেই দিনগুলোর স্মৃতিচারণ করেছেন তিনি সমকালের সঙ্গে। নাসির খান, প্রথমেই আপনার কাছে জানতে চাই যে কোন সময়ে আপনি এই আন্দোলনে যোগ দিলেন? আমি তারিখটা সম্ভবত 22 তারিখ হবে, 22 বা আমার এক্স্যাক্টলি মনে নাই। যাত্রাবাড়িতে একটা বাচ্চা মারা যায়, যে জালনা থেকে গুলি লেগে যে বাচ্চাটা মারা যায়, বাচ্চাটার বয়স হবে 2 থেকে 2.5 বছর বয়স। আসলে তখন আমার খুব খারাপ লাগে। আর তারপরে হচ্ছে আবু সাইদের ব্যাপারটা, 16 তারিখে এর আগে আবু সাইদের ব্যাপারটা গেছে। তো এগুলা দেখে খুব খারাপ লাগতো চোখের সামনে, কারণ আমিও এখানে বেড়ে ওঠা। তো চোখের সামনে এগুলো আসলে মেনে নিতে পারতাম না, কারণ অন্যায় সেটা আমি আওয়ামী লীগ সরকার হোক আর বিএনপি সরকার হোক, মানে কোনো দলের কথা না, আমার হচ্ছে অন্যায় আমি দেখতে পারি না। তো আমি মনে করি যে এখানে আমারও অংশগ্রহণ করা উচিত, আমি মনে করলাম। যতটুকু মনে পড়ে, আমি 19 তারিখে সম্ভবত, আমি 18-19 তারিখে আমি প্রথমে আন্দোলনে যাই। সেটা হচ্ছে আমি বাড্ডাতে যাই, কারণ আমি আরামবাগে, যেহেতু আমার অনেক পরিচিত লোকজন আছে, তো এইখানে আমি আরামবাগে কোনো আন্দোলনে নামতে পারিনি। তো যার কারণে আমি অনেক দূরে দূরে আন্দোলনে অংশগ্রহণ করি আমি ভাইদের সাথে। আমার আসলে নির্দিষ্ট কোনো যে নেতৃত্ব দেওয়ার মতো এরকম কেউ আমাকে পিছন থেকে বলতেছে যে ওইখানে যাও, এইভাবে আগাও, এরকম কেউই ছিল না। আমি আমার নিজের থেকে আর কি, যতটুকু আমার নিজের খারাপ লাগছে এই থেকে আমি আগাই। এরপর জানতে চাবো যে এই এক টুকরো টিন, সেটা আপনি আসলে কোথায় পেলেন, কিভাবে পেলেন? আমি টিনটা নেওয়ার আগেও কিন্তু আমরা ছিলাম হচ্ছে শাহবাগে। শাহবাগ থেকে আমরা যখন শুনতে পাই, খবর আসে যে আমাদের ভাইদের উপরে আক্রমণ শুরু হয়েছে বাংলা মোটরে, তখন আমি আস্তে আস্তে বাংলা মোটরের দিকে আগাতে শুরু করি। তো বাংলা মোটর থেকে এরা পিছাইতে কারণ বাজার মুখ পর্যন্ত চলে গেছে, সামনের দিকে চলে গেছে। তখন আমি ওই সোনারগাঁও হোটেল থেকে ওই টিনটা ছুটাই। ওই আপনি খেয়াল করে দেখবেন, রাস্তার সাইডে না, এই সাইডে লেকের পাশে, মানে এই পাশটাতে দেখবেন যে টিন দিয়ে বেড়া দেওয়া আছে, ওইখান থেকে আমি টিনটা ছুটাই। তো ওই টিনটা ছুটাই আসলে দুই টুকরা করে আমি এক খণ্ড নেই, আর অন্য আরেকজন এক খণ্ড নেয়। কিন্তু আমি সামনে ছিলাম এই কারণেই যে পিছনের লোকগুলোকে কিভাবে আমি সামনে নিয়ে যাব। কারণ আমি যদি খালি হাতে সামনে যাই, ওরা কিন্তু আমার দেখা দেখি সামনে আসবে না। টিনটা যখন ধরেছিলাম, তখন ওই ছড়াগুলিগুলো না খুব সুন্দর বৃষ্টির মতো আওয়াজ হইতো, যে টিনের ভিতরে লাগতাছিল। আর তখনই ওই মুহূর্তে আমারই মানে একজন পরিচিত লোক আপনার কারণ বাজার মুখের থেকে শর্টগান দিয়া গুলি করতেছিল। আমি ওইটা দেখা, এটা আমি নামটা বলবো না, আমি একদম পরিচিত এক ভাই। তো ওনাকে আমি যখন দেখি যে এরকম হাত উঁচা করে, তখন ওই শর্টগান নিয়ে আমি তখন ওনাকে দেখে আমি মোবাইলটা বের করে আমি ভিডিও করার জন্য বের করছিলাম। আর সেই মুহূর্তে আমার এই মোবাইলের ভিতরে একটা ছড়া গুলি লাগার পর আমার ক্যামেরাটা ভেঙে যায়। এখন ওইভাবেই আছে, আমি আসলে এটা চেঞ্জ করি নাই। তারপরে হচ্ছে এইভাবে আমি সামনের দিকে আগাতে শুরু করি। ওই টিনের আড়াল থেকে আবার দেখেছি আমি ইটের টুকরাও ছুঁড়ে মারতাম। আমাকে দেখে দেখা গেছে আমি সামনের দিকে, ধরেন আমি 20 হাত সামনে যাচ্ছি, তারা আমার 20 হাত পিছনে আছে। আমি আবার 2 হাত সামনে যাচ্ছি, তারাও 2 হাত সামনে আসতেছে। এরকম তারাও আমার দেখা দেখি দেখতেছে টিনের ভিতরে আপনার যে টিয়ার সেল আইসা পড়তেছে, ছড়াগুলিগুলো আইসা পড়তেছে। তখন এরা কি করে, প্লাস্টিকের ডিভাইডার, পানির ঝাড়, পানির ট্যাঙ্কি, যে গাজি ট্যাঙ্কি, বিভিন্ন ট্যাঙ্কি, পানির ট্যাঙ্কি টুঙ্কি, এইসব জিনিস ইত্যাদি ইত্যাদি নিয়ে তারাও সামনের দিকে একটা ঢাল তৈরি করে। আমি তাদের সামনে থাকি এবং আমি তাদেরকে সাহস দিয়ে সামনের দিকে নিয়ে যাই। দেখেন ওই সময় যে আমার গুলি লাগলে কি হবে বা আমি মরে গেলে আমার ফ্যামিলির কি হবে, এইসব চিন্তা ভাবনা তখন আসলে মাথায় ছিল না। কারণ আমরা তখন আমাদের কাছে মনে হয়েছিল, ওই যে বললাম আপনাকে, যে আমরা বেঁচে থেকেও মনে হয়েছে আমরা মরার মতনই আছি। আপনি আহত অবস্থায় যে হাতে ইট লাগার পরে পিজি হসপিটালে গিয়েছিলেন, ওখানে কি আসলে কি ঘটেছিল? যখন আমরা ওই টিনটা নিয়ে সামনে আমি আগাতে থাকি, সে ফার্ম গেটের দিকে, মানে আমি তো কারণ বাজার থেকে যখন ফার্ম গেটের দিকে আগাতে থাকি, তখন পুলিশ আস্তে আস্তে পিছাতে থাকে। তো পিছাতে একটা পর্যায়ে চলে যায় কি, তারা ফার্ম গেট চলে যায়। ফার্ম গেটে ফুটওভার ব্রিজের নিচে যখন চলে যায়, আনন্দ যে হলটা, আনন্দ ভবনের হলটা, ওই হলটার এই পাশ থেকে একদল আওয়ামী লীগের লোকজন জড়ো হয়, সন্ত্রাসী বাহিনী।
ডান দিক থেকে ফার্মগেটের ফুট ওভার ব্রিজের নিচ থেকে ওইখান থেকে না ওইখান থেকেও আওয়ামী লীগের দলীয় লোকজন যখন জড়ো হয় দুই দিক থেকে, আর মাঝখানে ছিল পুলিশ। তো ওই দিক থেকে আবার দেখতেছিলাম একটা সাজুয়া যান আসতেছিল, সাদা রঙের একটা গাড়ি আসতেছিল, ওই গাড়ি দিয়ে উপর থেকে আসতেছিল। তখন আসলে আমরা ওইখানে ঢাল হয়ে এক সিরিয়ালে দাঁড়ায় থাকি, আমরা এক পাও পিছে পাচ্ছি না, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এই আমাদের সামনে আগানোর কারণে ওরা যখন দুই দিক থেকে আমাদেরকে অ্যাটাক করা শুরু করে, তখন আসলে আমি ওই ইটাটা আমার তখনই লাগে। আমার ডান পাশে দুইটা লোক ছিল, আমি আসলে তাদের নাম জানি না, একটা ছেলে মারা গেছে। আমার ডান পাশে 2-3 জন ছিল, তার পিছনে প্রায় 10 হাত পিছনে, আরো 10-20 হাত পিছনে হবে, আরো পিছনে ছিল, কিন্তু আমরা 3 জন ছিলাম খুব সামনে। তো ওই 2 জন ছিল আমার ডান পাশে, আমি ছিলাম বাম পাশে। আমি যখন